নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আজ দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যেদিকে নজর রাখবো গত শুক্রবারের ঘটনা, শাসক দলের কাউন্সিলর অর্থাৎ সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনায় পরপর নানান তথ্য সামনে আসছে। আর দ্বিতীয় যেদিকে নজর রাখবো আমার আপনার হেসেলে, যা নিয়ে এই মুহূর্তে প্রচুর চিন্তা, অর্থাৎ প্রচন্ড পরিমাণে বাজারে দাম। এই দুটো দিকে নজর রাখবো, কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো অর্থাৎ কেনই হামলার ঘটনা, কোন দিকে নজর, এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী শতরূপা, রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম নেত্রী দীপু দাস, রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমরা আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো, খোদ সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে এবং সেখানে এমন একটা জায়গা, সেই জায়গায় নাকি, সেই কলোনিতে নাকি ঢোকাই যায় না। ঠিক কি করে এই পরিস্থিতি তৈরি হলো, সেদিকেই আমরা নজর রাখব। ভয় দেখানো নয়, খুনের পরিকল্পনা থেকেই সুশান্ত ঘোষের উপর হামলা। গ্রেফতার হওয়ার পর পুলিশের জেরায় খুনের ছকের কথা স্বীকার করে শাসক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে তার গোডাউন দখলের অভিযোগে সরব হয়েছে কসবা কাণ্ডে অভিযুক্ত গুলজার ওরফে আফরোজ। পুলিশ সূত্রে খবর, জেরায় তার দাবি দুবাইতে কাজ করে জমানো টাকা দিয়ে 2000 স্কোয়ার ফুটের একটি গোডাউন কিনেছিল সে। সেই গোডাউন কাউন্সিলরের ছত্রছায়ায় থাকা লোকজন দখল করে নেয়। যদিও তদন্তকারীদের বিভ্রান্ত করতেই গুলজারের এই কৌশল কিনা, সেটাই বড় প্রশ্ন ছিল পুলিশের কাছে। তবে কসবা শুটআউট কাণ্ডের নেপথ্যে এবার জোরালো হচ্ছে জমি বিবাদের তত্ত্বই। পুলিশ সূত্রে দাবি, কসবার গুলশান কলোনিতে একটি 4তলা বাড়ির দখল নিয়ে বিবাদের জেরেই সুশান্ত ঘোষের উপর হামলা হয়েছে। এখানেই শেষ নয়। পুলিশ সূত্রে খবর, যে 4তলা বাড়ির দখল নিয়ে বিবাদ, সেই বাড়ির নির্মাণ বেআইনি। কিছুটা কৃষি জমি ও বাকিটা সরকারি জমি দখল করে তৈরি হয়েছে ওই বাড়ি। সূত্রের খবর, এই বাড়ি ঘিরে সামনে আসছে বিবাদ। गुलशन कॉलोनी जो तो बिल्डिंग होचे बिना प्लान सनसन छाड़ा सब अच्छे, सब अनलीगल। हाँ हाँ सभी जाने जानवे ना कि करे से हैदर बाबू यदि ओनर का खबर ना पाठाय से हैदर बाबू बुझबे। যেখানে জলমির কথা বলা হচ্ছে, সে গুলশান কলোনি আজ থেকে 15 বছর আগে তৈরি হয়েছিল এবং আগে কি হয়েছিল তার দায়িত্ব বা তার দায়ভার নেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। আমি 2.5 বছর ধরে ওখানে কাউন্সিলর আছি। সেই 2.5 বছর ধরে আমি চেষ্টা করেছি ওই অঞ্চলের ডেভেলপমেন্ট করবার জন্য এবং জলাশয়গুলো যাতে না ভরে। সোমবার গুলশান কলোনিতে আসেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। বিতর্কিত জমি খতিয়ে দেখেন তারা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এসছেন। তারা সেই বিতর্কিত বিল্ডিং, যে জমির ওপরে গড়ে উঠেছিল, যেটা সরকারি জমি এবং কৃষি জমি বলে জানা যাচ্ছে, সেই জমি তারা চিহ্নিত করতে এসছেন। এবং শুধুমাত্র এই একটি বিল্ডিং নয়, এইখানে একাধিক জায়গায় মাটিনপাড়া, গুলশান কলোনি, এই সমস্ত জায়গাতে একাধিক সরকারি জমি, ভেরি, সেইগুলোকে বোঝাই করে সেগুলোকে দখল করে নিয়ে, কৃষি জমি দখল করে নিয়ে একের পর এক বিল্ডিং গড়ে উঠেছে বলে অভিযোগ। সূত্রের খবর, এলাকার জমি ব্যবসায়ী জুলকার আলীর ওপরেই একসময় গুলশান কলোনি দেখভালের দায়িত্ব ছিল। পরে কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে দূরত্ব বাড়লে হায়দার আলীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়। এই হায়দারের বিরুদ্ধেই সরব হয়েছেন সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ধৃত গুলজার ওরফে আফরোজ। হামলার পরিকল্পনায় গুলজারের পিছনে অন্য কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে যে স্কুটারে করে এসে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, এদিন বন্ডেল গেটের গলিতে সেই স্কুটার উদ্ধার হয়েছে। অন্যদিকে কসবা কাণ্ডে বিহার ফেরত আরও এক আসামির যোগ উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে গুলজার ছক কষেছিল বলেও উঠে এসেছে তদন্তে। সূত্রের খবর, ইকবাল বলে কারো অস্তিত্ব নেই, জেরায় এমনটাই স্বীকার করেছে গুলজার। পিয়ালি মিত্র রিপোর্ট,
জি24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শতরূপা, প্রথমে তোমার কাছে আসবো। এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে নাকি আরো প্রশ্নের উদ্রেক করছে সরকারি জমি দখল করে এই ঘটনা, এবং তারই সঙ্গে এমন জায়গা যেখানে প্রবেশ করতে গেলে প্রশ্ন উঠছে এবং চিন্তা বাড়াচ্ছে, তাই কি? শিলাদিত্য, চিন্তার তো ডেফিনেটলি কারণ। আজকে তুমি যদি ইতিহাস ঘাঁটো, জমি নিয়েই কিন্তু সমস্ত যুদ্ধ, সমস্ত ইনভেডার যারা আমি যদি বলি ভারতবর্ষে এসেছিল, সমস্ত এই জমির লোভে, যে নিজেদের আয়ত্ত বাড়ানোর জন্য। এবং সেই ঘটনাটাই কিন্তু আমরা এত বছর ধরে পলিটিক্যালিও আমরা দেখে আসছি। সিপিএমের সময় তারা করেছিল, এবং তৃণমূল, আমি সবসময় বলি যে তারা একেবারে সিপিএমের সবচেয়ে আদর্শ ছাত্র বা ছাত্রী যাই বলো, সেটা তারা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। যে তৃণমূল 2011 বা 2008-9-10-এ জমি অধিগ্রহণ নিয়ে আন্দোলন করেছিল, সেই তৃণমূলের কাউন্সিলর, মেয়র, এমএলএ আজ বলছে যে আমরা নিরুপায়, আমাদের চোখের সামনে গুলশান কলোনিতে ইলিগাল, মানে মেয়র পর্যন্ত বলেছে ইলিগাল কনস্ট্রাকশন হয়ে গেছে, আমরা কিছু করতে পারছি না। এখানে দুটো তিনটে কথা খুব পরিষ্কার আসে। এক নম্বর হচ্ছে যে তাহলে এটা একেবারে অ্যাডমিটেড যে এত বড় বড় জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও তারা মানুষের প্রবলেম সলভ করতে পারছে না। তাহলে কি আদৌ তাদের অধিকার আছে টু কন্টিনিউ ইন পাওয়ার? দ্বিতীয়ত, বারবার যে নামগুলো উঠে আসছে, যাদের ছবি তোমরা দেখাচ্ছ, তারা ক্লিয়ারলি একটা পার্টিকুলার কমিউনিটির, যেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে ওদের ছাড়া মুখ্যমন্ত্রী চলবে না। মুখ্যমন্ত্রী তাদের জন্য, মানে ভোট পাবার জন্য মুখ্যমন্ত্রী তাদের কাছে ঋণী, মুখ্যমন্ত্রী তাদের দুধেল গরু বলে। তৃতীয়ত, আজকে এইখানে একটা জমি অধিগ্রহণ করেছে গুলশান কলোনির মতন এমন একটা ইনঅ্যাক্সেসিবল প্র্যাকটিক্যালি জায়গা, যেখানে ওরা নিজেরাই বলছে, তোমরাই এখানে একটু আগে প্রতিবেদনে দেখালে, কিছুটা কৃষি জমি, কিছুটা গভর্নমেন্টের জমি, অ্যান্ড ইললিগাল কনস্ট্রাকশন। সেই ইললিগাল কনস্ট্রাকশনে হাত দেবার জো নেই কাউর, মানে তারা নিজেরাই। আজকে যদি শতরূপা প্লিজ একটুখানি আটকাচ্ছি, একদম ঠিক এক্স্যাক্ট এই জায়গাতেই আমি ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, শতরূপা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি একটু বিশেষ কারণে বাইরে থাকায় একটুখানি যদি থেমে থেমে আমরা প্রত্যেকে বলি, আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে। প্লিজ ভাস্করদা, শতরূপার প্রসঙ্গ ধরেই আমার প্রশ্ন থাকবে। ইললিগাল কনস্ট্রাকশন শুধু নয়, সরকারি জমি দখল করে এই কাজ, এবং সেখানে ঢুকতে কেউ ভয় পায়, দায় কার ভাস্করদা? দেখুন, সরকারি জমি যে দখল হয়েছে সেটা তো অস্বীকার করা যায় না, এবং এটা মুখ্যমন্ত্রী বহু সময় বিএলআরও সহ বিভিন্ন প্রশাসনের যে আধিকারিকরা আছেন তাদেরকে বলেছেন যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি মিউটেশন অবধি হয়ে গেছে, এগুলো দেখুন। এটা তো প্রশাসনের বিষয়, এবং এটা বলা হয়েছে কারণ জমির যে রেকর্ড, সেই রেকর্ড যেটা থাকে সেখান থেকে বিভিন্ন সময় কনভার্সন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জমি, সেগুলো কনভার্সন থেকে আরম্ভ করে এগুলো হচ্ছে বিএলআরওর কাজ বা এই ভূমি দপ্তরের কাজ। সেখানে কিছু গাফিলতি যে ছিলই, তার জন্য মুখ্যমন্ত্রীও দৃষ্টি আকর্ষণ করেছেন আধিকারিকদের, এবং সেটা হয়েছে। এবং সেগুলো থেকে বলতে পারি যে এখানে কনস্ট্রাকশন যদি ইললিগালি হয়ে থাকে, জানি না কনস্ট্রাকশন ইললিগাল হয়েছে কি হয়নি, কিন্তু জমি বিভিন্ন সময় সরকারি জমি বেদখল হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আজকে এই প্রশ্নগুলো আসছে, দিক অবশ্য ভাস্করদা স্বীকার করেছেন, আর একটা দিক অর্থাৎ বেআইনি কনস্ট্রাকশনের বিষয় নিজেই প্রশ্ন তুলছেন, যদিও তথ্য কি কথা বলছে একেবারে সামনে। ভাস্করদা প্লিজ, আমি ঠিক এই জায়গাতেই দীপতির কাছে আসবো। দীপতি, এই যে প্রসঙ্গটা বারবার করে উঠে আসছে, আপনি শুনলেন যে অনেক বছর আগের ঘটনা, সুশান্ত ঘোষ যার উপরে আক্রমণ করা হয় এবং গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল, তিনি বলছেন যে যতদিন আগের ঘটনা তখন আমি দায়িত্বে ছিলাম না, সেই দায় কাউন্সিলরের পক্ষে নেওয়া সম্ভব নয়। বারবার করে একটা আমলের প্রসঙ্গ চলে আসছে, দিক কিন্তু সরাসরি নির্দেশিত, প্রশ্ন নয়। কি বলবেন দীপতি? না, আসলে এই প্রশ্নে একটা কথা বলতে চাই। এই ঘটনা ঘটার পর, যেহেতু এইটা আমার ওয়ার্ডের একেবারে পার্শ্ববর্তী অঞ্চল, ফলে আমি জানি একটা টার্ম আমি সুশান্ত ঘোষের সঙ্গে কাউন্সিলর ছিলাম। কিন্তু আজকে কেএমসির মনে পড়েছে সরকারি জমি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা এসছেন ওখানে কাজ দেখার জন্য।
আর সুশান্তবাবু বলছেন যে তিনি দলের আগের ঘটনা দায়িত্ব নেবেন না। তিনি একনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের, তিনি জানেন না যে ঘটনা ঘটেছে। আচ্ছা ধরুন, আমি ধরেই নিলাম তিনি আসার পর দেখলেন, তাহলে তিনি কি কোনো অভিযোগ করেছেন? তিনি মেয়র কমিশনের কাছে কি কোনো অভিযোগপত্র জমা দিয়েছেন যে আমি মনে করছি এই বাড়িগুলো বেআইনিভাবে হয়েছে, তাই ব্যবস্থা গ্রহণ করুন? কলকাতা পৌরসভার যে আইন, সেই আইনকে বাস্তবে রূপায়ণ করার দায়িত্ব হচ্ছে পৌর প্রতিনিধিদের। তাহলে আজকে এড়িয়ে গিয়ে তিনি কি বলতে চাইছেন? আসলে এড়িয়ে গিয়ে তিনি বাঁচতে চাইছেন, কিন্তু মুখে বলতে পারছেন না যে তার দলের নেতৃত্ব নাই, ওখানে এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, তাদের একটা অংশ আজকে এই কাজের সঙ্গে জড়িত। এটা সেই কাউন্সিলর বলতে পারছেন না, কারণ তিনি বলতে পারবেন না, কারণ তাদের দলের গুরুত্বপূর্ণ প্রশ্নটি মধ্যে তুলেছেন ভাস্করদা। প্রশাসনিক বিষয় রাজনীতি কোথায় জড়িত এটারও কিন্তু উত্তর খুঁজতে হবে। আমি একটু নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, প্রশাসনের নাকের ডগায় পুরো বিষয়টা চলেছে দিনের পর দিন, দায় কি এড়াতে পারে পুলিশ? নজরুল বাবু, আমি প্রশ্নটা বুঝতে পারলাম না, আপনার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি, খুব আস্তে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে এই ঘটনায় বুঝতে পারছি। আমি একটু উত্তর দেব। প্রশাসনিক বিষয়টা কিন্তু দলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। প্রশাসনের সকলেই কিন্তু তৃণমূল দলের সমর্থক নন। না না, আমি দীপুদি যেটা বললেন, দীপুদি যেটা বলছেন, এবং এটা বহুদিন ধরেই হয়ে আসছে। কলকাতা পুলিশে কাজ করেছি প্রায় 7 বছর। আমি তিনজনকে একটু থামার জন্য বলবো। নজরুল বাবু বলছেন, বলুন নজরুল বাবু। জেনেছি কোথাও যখন একটা কনস্ট্রাকশন হচ্ছে তখন পুলিশ এবং কর্পোরেশনের লোকেরা দেখতে পারে যে তার পারমিশনটা কোথা থেকে পেয়েছেন। পুলিশের লোকেরাও যদি দেখেন যে পারমিশন ছাড়া কাজ করছে, বন্ধ করে দিতে পারেন, তাদের মধ্যে ব্যবস্থা নিতে পারে। কর্পোরেশনের লোকেরা তো পারেনি। তাহলে জমি দখল হলো, সেখানে কোনো অনুমতি পাওয়া গেল না, ঘর বাড়ি হচ্ছে, তো যে লোকেরা আজকে ভূমি দপ্তরের লোক হোক, পৌরসভার লোক হোক, আজকে দেখতে যাচ্ছেন, তারা কি কানে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? নিঃসন্দেহে তারা এই যে বেআইনি কাজ কারবার হচ্ছে সেখান থেকে তোলা তোলেন, না হলে এরকম কাজ কারবার হওয়া সম্ভব নয়। বলুন। আমি একটু বলবো, অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে ঠিক এই জায়গা থেকে। শতরূপা প্লিজ, অবশ্যই করে প্রত্যেকের কাছে যাব, কারণ খুব গুরুত্বপূর্ণ দিক বা অনেকগুলো প্রশ্ন আমরা তোলার চেষ্টা করছি, সেই দিকগুলো অবশ্যই করে আমরা ছবো। কিন্তু একটা বিরতির পর জনগণমনতে সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখে নেব হেডলাইনের ঝলক। এবং তারই সঙ্গে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ মূলত কি করে এই ঘটনা ঘটলো এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত, যেদিকে আমরা নজর রাখছিলাম। শতরূপা, আমি আটকেছিলাম ঠিক এই জায়গাতেই প্রশ্ন, দায় কার? দেখো শিলাদিত্য, আমরা রোজই শুনছি তৃণমূলের স্পোক্সপারসন বা বিভিন্ন নেতারা খুব সহজে তারা প্রশাসনের ওপর দোষ দিয়ে দিচ্ছে যে না না, এটা পলিটিক্যাল নেতাদের কোনো দায় নয়, প্রশাসন। আজকে যে কোনো জনপ্রতিনিধি তার কাজ করতে গেলে প্রশাসনকে সঙ্গে করে নিয়ে কাজ করতে হয়, কিন্তু এখানে মেয়র থেকে আরম্ভ করে প্রতিটা বড় নেতা অনায়াসে পুলিশের ওপর দায় ঠেলে দিচ্ছে, কিন্তু পুলিশ কোনো কাজ করতে পারছে না। আমি বলছি না পুলিশ ধোয়া তুলসী পাতা, কিন্তু যে পুলিশ মন্ত্রী 13 বছর ধরে মুখ্যমন্ত্রী নিজে, এবং মুখ্যমন্ত্রী পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে শিলাদিত্য তোমার মনে থাকবে উনি শটান চলে গেলেন কালীঘাট থানায়, ওসিকে থ্রেটেন করে দুষ্কৃতীদের বের করে আনলেন। তো এই যদি পুলিশের অবস্থা হয়, তাদের ফাইলের পেছনে লোকাতে হয়, সেখানে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ কিছু করবে না। আমি বলছি না আবার যে পুলিশের কোনো রকম কোনো দোষ নেই, কিন্তু পুলিশকে কাজই করতে দেওয়া হয় না। সেই জন্য তুমি নেক্সট যদি আসো ভাস্করদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন। প্লিজ শতরূপা, আমি প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করব। ভাস্করদা, একটু আগে আপনি বারবার বলছিলেন যে প্রশাসনের আধিকারিকরা তারা দেখবে, কোথাও কি দায় থেকে যায় না রাজনীতিকদের? দেখুন, ওই অঞ্চলটা আজকে দীপুদি প্যানেলে রয়েছেন। আমি বলছি এই জমি গোলমাল নিয়ে 2000 সালে গুরুপদ বাগচি সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি খুন হয়েছিলেন।
এবং এখানে একটা বিরাট বড় মাফিয়া চক্র কাজ করে, যার সঙ্গে তৃণমূল দলের কোথাও কোনো যোগাযোগ আছে কিনা আমরা জানি না, কিন্তু এটা জানি প্রশাসনের এক অংশ এই জমি রেকর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন সময় তারা দুর্নীতিতে যুক্ত, এবং প্রশাসন মানে কিন্তু তৃণমূল কংগ্রেস নয়। এই প্রশ্নটাই কিন্তু তুলেছে, পুলিশের ঘাড়ে, প্রশাসনের ঘাড়ে দায় চাপানো হচ্ছে, রাজনীতিকদের ভূমিকা বা অংশগ্রহণের দায় কি নেওয়া যাবে না? শাসক দল প্রশ্ন কি উঠবে না? না, শাসক দল মানে কি আপনি মনে করেন যে শাসক দলের সকলেই কি প্রশাসনের সঙ্গে, সকলেই কি শাসক দলের সঙ্গে যুক্ত? এইগুলো আপনি একেবারে জিনিস হচ্ছে আপনাকে বুঝতে হবে, কেউ এই কথা বলছে না। শতরূপাও এই প্রসঙ্গটাই তুলেছে, রাজনীতিকরা বা বিভিন্ন ক্ষেত্রে মানুষ তারা যে প্রশ্নটা তুলছেন বা পুলিশের ঘাড়ে দায় দিয়ে দিচ্ছে বা প্রশাসনের জায়গায়, আপনিও তো বলেছেন, পাল্টা আপনার কাছে প্রশ্ন, রাজনীতিকদের দায় নেই? রাজনীতিকরা আজকে দেখুন, ওখানে যারা কাউন্সিলর আছেন, এমএলএ আছেন, আপনি যদি জমি রেকর্ড হয়ে গিয়ে থাকে, সেখানে একজন কাউন্সিলর শুধুমাত্র ইনফরমেশন দেওয়া। আজকে আমি জিজ্ঞেস করছি, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে আজকে গুলিগোলা চলছে, উত্তরটা বোধহয় এখনো পাইনি, উত্তর খোঁজার চেষ্টা করবো। দীপুদি, আপনার কাছে বারবার ভাস্কর দা প্রশ্নটা ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন যে এতদিন ধরে কারা দেখেছে, এর আগে কি হয়েছে, কি বলবেন আপনি? 2000 সালে খুন হয়েছিলেন, বলুন। লোকাল কমিটি সেক্রেটারি না, ভাস্কর বাবু বলছেন যে সেইখানকার তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আছে কিনা তিনি জানেন না। আসলে ভাস্কর দা জেনেও বলতে পারছেন না যে ওখানকার তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে প্রশাসন একেবারে সরাসরি যুক্ত। এই পুলিশ প্রশাসন সকাল থেকে রাত পর্যন্ত স্কোয়ার ফুট কত টাকা তা আদায় করার জন্য তারা ঘুরে বেড়ায়। কাদের যোগাযোগ ছিল? 2000 সালে 23 জানুয়ারি উনি পার্টি অফিসের মধ্যে গুলিবিদ্ধ হন কোন প্রমোটারের জন্য? ভাস্কর দা আপনি বলার সময়, ভাস্কর দা আপনি বলার সময় বলিনি, আমি বলিনি, আপনি বলবেন ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, আমি 70-80 দশকের কথা একবারও তুলিনি, আপনি 2000-এ আসেন না। দীপুদি বলুন। গুরুপদ দা খুন হয়ে যাবার পর যারা গ্রেফতার হয়েছেন, যারা সাজা হয়েছেন, তারা আজকে কোন ব্যানারের তলায় আসছে, তারা আজকে নির্বাচনে কোন ব্যানারের অংশগ্রহণ করছে, কোন রাজনৈতিক ছত্রছায়ায় তারা আজকে রাজনীতি করছে, খুঁজে বার করুন, দেখুন। আমি চেষ্টা করবো ভাস্করদার কাছে যাওয়ার, কিন্তু নজরুল বাবুর কাছে একবার যেতে হবে। নজরুল বাবু, আপনি বলছেন যে প্রশাসনের আধিকারিকরা, পুলিশ, তারা দেখতে পায়নি, এটা মেনে নেওয়া যায় না, তাহলে চুপ কেন নজরুল বাবু? মুর্শিদাবাদে বসে শুনতেই পাচ্ছে না, পাইনি, দেরিতে পৌঁছে একটু না, বাফারের পরেও কোনো রেসপন্স নেই। ভাস্করদা, আপনার কাছেই আসছি। আপনি যে কথা বলছেন, শতরূপা এবং দীপুদি দুজনের অবস্থানের জায়গা, দুজনের বক্তব্যের জায়গা, যে এই ঘটনায় রাজনীতির যোগ নেই, এটা কি আপনি হলফ করে বলে দিতে পারেন? আমি বলছি কি, যে এখানে সাধারণ মানুষও এই জমি মাফিয়াদের জন্য খুন হয়েছেন, এবং সেটা আজকে গুরুপদ বাগচির কথাটা কেন বললাম, এবং আজকে যারা বাধা হয়ে সুশান্ত ঘোষে আসি একটু, ভাস্করদা আমি একটু সুশান্ত ঘোষে আসি। সুশান্ত ঘোষের ঘটনার পর পরতে নানান বিষয় সামনে আসছে, যার পরিপ্রেক্ষিতে আলোচনা। আমরা আজকের ঘটনায় কনসেন্ট্রেট করি ভাস্করদা। প্রশ্নটা এখানেই, শতরূপা বা দীপুদি প্রশ্নটা এখানেই তুলেছে ভাস্করদা। একটু বলছি, আজকে 2.5 বছর ধরে উনি ওখানকার কাউন্সিলর, তাহলে উনি বেআইনি কোনো বিষয়ে বাধা দিয়েছিলেন বলেই তাকে গুলি খেতে হচ্ছে। আজকে এই মাফিয়াদের বুঝতে পারছে মাফিয়ারা যে এই ধরনের জনপ্রতিনিধি থাকলে আমরা এগুলো করতে পারবো না, সেই জন্যই তাদের স্বার্থে আঘাত লেগেছে বলেই দুষ্কৃতকারীরা গুলি করছে। সুতরাং যারা গুলিগুলো করছে তাদের সঙ্গে প্রশাসনের কারো যোগাযোগ থাকতে পারে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির যোগাযোগ ছিল এই ধরনের ব্যাপারে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তা যদি আজকে তাদের দ্বারা কাজ হতো। উত্তর নেব শতরূপা, জাস্ট এক লাইনে, জনপ্রতিনিধির যোগাযোগ ছিল এমনটা ভাস্করদা অন্তত মনে করেন না? শতরূপা, জাস্ট এক লাইনে প্লিজ। একদম ক্লিয়ারলি জনপ্রতিনিধিরই এখানে যোগাযোগ ছিল। তোমরা যাদের ইন্টারভিউ দেখাচ্ছ, বোধহয় জুলকান্ডাকে বলছে ক্লিয়ারলি যে এই জলা জমি ভর্তি করার জন্য জনপ্রতিনিধি টাকা নিয়েছে, টাকা নিয়ে পুরোটা ভর্তি করেনি। আমি বলছি না যে ক্রিমিনাল যা বলছে সত্যি কথা, সে এখনো ক্রিমিনাল নয়, সে এখনো অভিযুক্ত, হি ইজ পার্ট অফ দ্য অ্যালিগেশন। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে
হচ্ছে। সুতরাং প্রশ্ন এই জায়গায় যে কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো পরিস্থিতি, এবং যদি আমরা ভাবি পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায়, এই পুরো বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে দেখে নেব হেডলাইনের ঝলক। জনগণ মনে হয় আবারও আপনাদেরকে স্বাগত। আর এবারে আমরা যেদিকে নজর রাখব, জ্বলন্ত সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে আমার আপনার পকেটে টানের জায়গা কোথায়? বাজারে গেলেই বাজার অগ্নিমূল্য, কিন্তু কেন? নিয়ন্ত্রণে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের অন্যান্য অতিথিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ কোলে, টাস্ক ফোর্সের সদস্য। রবীন্দ্রনাথ বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রশ্ন উঠছে কেন এই ঘটনা ঘটবে, এবং তারই সঙ্গে ঠিক কি পরিস্থিতি বিভিন্ন বাজার ঘুরে এবং মধ্যিখানে মধ্যস্বত্বভোগী যাদেরকে আমরা ফোড়ে বলি, তাহলে কি তাদের হাত ঘুরেই এত বাজার দর? দেখব। আপাতত উৎসবের মরশুম কেটেছে, হিমেল হাওয়ার পরশ উপভোগ করছে শহর থেকে জেলা। পারদ পতন হয়েছে দিন কয়েক আগে থেকেই, কিন্তু বাজার দরে পতনের লক্ষণ নেই। শহর থেকে জেলা সর্বত্র একই ছবি। শীতের সবজির দাম এখনও চড়া, বাজার করতে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। গড়িয়াহাট বাজারে চন্দ্রমুখী আলুর দাম 40 টাকা কেজি, জ্যোতি আলু 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 70 টাকা, বেগুন 70 টাকা, শিম 100 টাকা কেজি, লঙ্কা 80 টাকা, উচ্ছে 60, ভেন্ডি 60, টমেটো 60 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মালটা উঠে এলে আমাদের দেশি মালটা উঠে এলে দাম কমে যাবে। এখন তো বাইরের মালের দাম বেশি। কবে কমবে? মানে কমবে আর হপ্তাহ জানতে চাই 10-15 দিনের মধ্যে কমে যাবে দাম। মাল উঠে এলে মালের দাম কমে যাবে। কলকাতার মতো একই অবস্থা জেলার প্রায় সমস্ত বাজারে। শিলিগুড়ির সবজি বাজারে আকাশ ছোঁয়া জিনিসের দাম। অনেক বেশি দাম বাজারে, সবজির অনেক বেশি দাম, মানে খুবই অসুবিধা। হ্যাঁ, সব কিছুরই বেশি। এই রসুন জিজ্ঞেস করলাম 50 টাকা কেজি, 500 টাকা কেজি। শীতের মুখে সবজির দাম যখন গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তখন ফুলকপির দাম ক্রমশ কমতে থাকায় মাথায় হাত পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর কালেখাতলায় পাইকারি বাজারের আড়তদারের। কালনার পূর্বস্থলীর কালেখাতলায় পাইকারি বাজারে 18 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে বড় সাইজের ফুলকপি। ছোট সাইজের ফুলকপির দাম 6 থেকে 8 টাকা। যাচ্ছে আপনাদের কাছে আড়তে 16-18। এই বড় সাইজগুলো কত? এটা 18-20। আচ্ছা, এত দাম কেন? মানে কমে যাচ্ছে কেন? আমদানি বেশির জন্য নাকি? আমদানি বেশির জন্য কমে যাচ্ছে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা কালাকাতলা। কিন্তু সেই ফুলকপি কলকাতায় 40 টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম হু হু করে বাড়লেও কৃষকদের অভিযোগ তারা ঠিকমতো দাম পাচ্ছেন না। দাম তো অনেক বেশি, অনেক বেশি বাজারে তো অনেক। আপনারা কি দাম পান? আমরা কোথায় দাম বেশি? আমরা কোথায় দাম পাই? আমরা তো দাম পাই না। সবজির আগুন দামের কারণ হিসেবে উঠছে ফোড়ে দৌরাত্মের অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার ফের বাজারে হানা দিল দাম নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স। শীত তো এখনো সেভাবে পড়েনি, সবে পড়তে শুরু করেছে, এবং বাজারে যে মালটা শীতকালীন সবজিটা ঢুকছে সেটা সবে ঢুকছে, যার জন্য দামটা একটু বেশি। আর 7 দিন সময় দিন, দেখবেন এই দাম অনেকটাই কমে যাবে, একেবারে স্বাভাবিক। এখন সেদিকে তাকিয়ে মধ্যবিত্ত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রত্যেকের কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো, খুব সংক্ষেপে উত্তর নেব, তারপর বিস্তারিত আলোচনায় যাব। বাজারে গেলে ছ্যাঁকা কেমন লাগছে ভাস্কর দা? দেখুন, বাজারে গেলে ছ্যাঁকা লাগছে কারণ এটা এই সময়ে সবজির দাম বাড়ে প্রতি বছরেই। আমরা এবারও দেখতে পাচ্ছি বৃষ্টি বাদলা হওয়া এবং শীত পড়ার আগে সবজির দাম বাড়ে। কিন্তু এটাও বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, আপনি যে কোনো ভারতবর্ষের যে কোনো শহরের তুলনায় এখনো কলকাতা শহরে সবজির দাম সর্বনিম্ন। আপনি যে কোনো মেট্রো সিটির সঙ্গে তুলনা করুন, এমনি বড় শহর কেন, ছোট শহরের সঙ্গে আসবো। মানে ছ্যাঁকা লাগছে অন্তত আপনিও স্বীকার করলেন। ভাস্করদা প্লিজ সঙ্গে থাকুন, প্রত্যেকের এক লাইন করে জেনে নিন। শতরূপা, বাজারে গেলে ছ্যাঁকা লাগছে? বাবা ভীষণ রকম। এখন শীতকাল সবে শুরু হচ্ছে, শীতকালে সবজিগুলো কোথায় রিজনেবল দামে পাবো তা নয়, মানে আগুন দাম বাজারে। দীপুদি?
বাজার হাটে গেলে কেমন মনে হচ্ছে? ভাস্করদা বারবার করে বলছিলেন যে কসবার কাছাকাছি আপনার বাড়ি, ওই চত্বরেও ভালো বাজার রয়েছে। গ্যাজা ছাকা তো লাগছে, এখন পকেটে করে টাকা নিয়ে গিয়ে, ব্যাগে টাকা নিয়ে গিয়ে পকেটে সবজি আনতে হবে, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে যে ব্যাগে আমি টাকা নিয়ে বাজারে যাব আর পকেটে করে সবজি নিয়ে বাড়ি ফিরবো, এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন বাজারে সবজির দামের হতে। তিনজনের কাছেই বিস্তারিত ব্যাখ্যায় যাব, তার আগে রবীন্দ্রনাথ কোলের কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আপনি বাজারে গেলে ছ্যাঁকা খাচ্ছেন? মানে আপনার প্রশ্নটাও যেরকম নাটকীয়, আর যা উত্তর দিচ্ছে তাদের কেউ কেউ সেই নাটকীয়তা মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আমি যেটা বলছি যে বাজার চড়া ছিল, এখন কমের দিকে, এবং এটা ক্রমশ কমতেই থাকবে। হ্যালো রবীন্দ্রনাথ বাবু, মানে যত সহজে বিষয়টা বললেন তাই কি? এপ্রিল মাস থেকে আজ অবধি যদি আমরা হিসেব করি, অন্ততপক্ষে আপনার সঙ্গে 5টার বেশি বোধহয় আমরা অনুষ্ঠান করেছি। গরমকাল গেল, বর্ষাকাল গেল, পুজো গেল, শীত এলো, দাম কি কমলো রবীন্দ্রনাথ বাবু? না শুনুন, আমি বলছি আগের কথা ছেড়ে দিন। আগে নানা রকম ওই সাইক্লোন হয়েছে, নানা সমস্যা হয়েছে, অতিরিক্ত গরম পড়েছিল, আমি ওর মধ্যে যাচ্ছি না। বর্তমান আজকের কথা বলছি। প্রথমে যেটা আমি বলতে চাইছি যে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, এই তিনটে খুবই বেশি রকম বেড়েছিল। এই তিনটেই এখন কমের দিকে। পেঁয়াজ যেটা 70-80, কেউ 90ও নিয়েছে, কিন্তু হোলসেল বাজারে পেঁয়াজটা 70 টাকায় নেমে উঠে গেছিল। সেটা আজকের খবর হচ্ছে, আমি বলি আজকের খবর হচ্ছে সেটা আপনার 50 টাকায়, 40 টাকায় নেমে এসছে। মানে 1600 টাকা 40 কিলোর দাম, হিসাব করে দেখুন 40 টাকা। এটা যে নতুন নাসিকের পেঁয়াজ যেটা উঠেছে, কলকাতা শহরে ঢুকেছে, দাম কমেছে বলে আপনি দাবি করছেন, তাই কি? মানুষের তো পকেটে ছ্যাঁকা লাগছেই। হ্যাঁ, আমি বলছি দাম কমেছে, আমি বলছি কমার দিকে, এখন বাড়ার কোনো চান্সই নেই, এখন বাড়ার ব্যাপার নেই। আমি আবারও আপনার কাছে আসবো, আপনার কাছে বারবার প্রশ্ন করব। দুটো কথা বললেন, দাম কমেছেও বলছেন, দাম কমার দিকেও বলছেন। শতরূপা, কি মনে হচ্ছে এই মুহূর্তে আর দায় কার? শিলাদিত্য, তুমি যে 5টা শোর কথা বললে, তার মধ্যে বোধহয় খুব সম্ভবত রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে আমি একটাতে ছিলাম, এবং আমি যেটা বলেছিলাম উনি অত্যন্ত উত্তেজিত হয়ে গেছিলেন, আবারও উনি উত্তেজিত হয়ে যাবেন। তা সত্ত্বেও আমি একটা লাইন বলবো যে তোলা বন্ধ করুন, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে দাম কমে যাচ্ছে। এবার রবীন্দ্রনাথ বাবু নিজে তুলছে না ওদের তৃণমূলের টিম তুলছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। 1 নম্বর, এখানে এত মিডলম্যান, তুমি নিজেও ফোরের কথা বললে, আজকে গ্রাম থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা করেছেন বটে, কিন্তু গ্রাম থেকে শহরে আসতে গেলে এত জায়গায় ট্রাকদের থামিয়ে পুলিশ এবং তৃণমূলের লোকজন টাকা তুলছে, সেই জন্য অটোমেটিক্যালি সেটাকে ব্যালেন্স করার জন্য অটোমেটিক্যালি আপনি খুব সহজে বললেন শিলাদিত্য নাটকীয় প্রশ্ন করলো, আমরা নাটকীয় উত্তর দিলাম। সংসারটা করার সময় বাজারে যদি আগুন ধরে সরকারকে উত্তর দিতে শিখতে হয়। আজকে কেন্দ্রীয় সরকার বহু বছর ধরে কিষাণ সবজি মান্ডি করার চেষ্টা করছে, যে সারা ভারতবর্ষে একটা প্রাইস, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ রাজ্য সরকার এখানে কোন রকম কেন্দ্রীয় সরকারের স্কিম ঢুকতে দেবে না, সেই জন্য আবারও করে মিডলম্যান, গরিব মানুষরা, গরিব চাষারা কিচ্ছু পায় না। যারা দিন রাত খেটে এই সবজি উৎপাদন করছে তারা সেটা পায় না। গ্রিন ভেজিটেবল স্টোর করা যায় না। দুজনকে অনুরোধ করবো একটু সঙ্গে থাকুন প্লিজ। আমি ভাস্করদার কাছে যেতাম, কিন্তু বাম আমলের কথা হঠাৎ রবীন্দ্রনাথ বাবু বলে যাওয়ায় স্বাভাবিকভাবে দীপুদির কাছে যেতে হচ্ছে। দীপুদি, সেই আমল থেকেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে রবীন্দ্রনাথ বাবুর দাবি। টাস্ক ফোর্সের 19 সদস্য, কি বলবেন? আচ্ছা, রবীন্দ্রনাথ বাবু যে কথা বললেন, আমার মনে হয় স্টুডিও রবীন্দ্রনাথ বাবু বাড়ি গেলে পর ওনার দলের লোকেরাই, ও রবীন্দ্রনাথ বাবুকে তৃণমূল মমতা ব্যানার্জির দলের লোকেরাই বলবে যে কম
যদি পাওয়া যায় আপনি আমাদের নিয়ে চলুন, আর নাহলে ধিক্কার জানাবে। আজকে বাজারের জিনিসপত্রের দাম আগুন নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। আমরা দেখলাম যেখানটায় যে আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করে দিয়েছে বিজেপি সরকার, এবং শুধু তাই নয়, পেট্রোলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কমছে তখন আমাদের দেশে পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে। আর রবীন্দ্রনাথ বাবুর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসপত্রের দাম বাড়ার সময় গলায় লিখে বলেছিলেন দাম বাড়ছে খাবো কি, বুদ্ধবাবু জবাব দাও। আর আজকে যখন মানুষ খেতে পারছে না, 80 টাকা লঙ্কা 100 টাকা গাজর, তখন তারা বলছে দাম বাড়ছে না। আর ভাস্করদা বলেন 7 দিনের মধ্যে দাম কমবে। তার মানে যত হিমঘর আছে, যত আমাদের যেখানে জিনিসপত্র রাখা হয় সবজি, দেখুন পশ্চিমবঙ্গে 340টা ব্লকে, প্রত্যেকটা ব্লকে সরকার, রাজ্য সরকার থেকে মান্ডি করা হয়েছে এবং সেখানে কৃষকরা এসে সবজি জমা করছে। আপনি কি সেটা জানেন? এবং আজকে এখানে পেঁয়াজ পশ্চিমবঙ্গে হয় না, বাইরে থেকে আমদানি করতে হয়। সেজন্য স্বয়ংসম্পূর্ণ যেগুলো পশ্চিমবঙ্গ, সেগুলো পশ্চিমবঙ্গে যেগুলো স্বয়ংসম্পূর্ণ সেগুলোর দাম সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় কম থাকে সবজির, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কলকাতায়। আপনাকে এটা মানতে হবে। সবজি মান্ডির কথা জানেন? কৃষকদের যে বাজার, সেই বাজার প্রত্যেকটা ব্লকে তৈরি হচ্ছে। পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসছে কিনা আপনার কাছ থেকেই জানার চেষ্টা করব দামের নিরিখে। আর তার পাশাপাশি যে প্রশ্ন উঠছে, টাস্ক ফোর্স কি করছে বা কি করলো, এবং তারই সঙ্গে কবে কি করে এই দাম কমবে, মধ্যবিত্ত কবে একটু রেহাই পাবে, জানবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আপনাদের স্বাগত জনগণ মনতে। রবীন্দ্রনাথবাবু, আপনি বলছিলেন যে নাটকীয়ভাবে যে প্রশ্ন, বাস্তব কি সেই কথা বলছে? আপনি বললেন বাস্তবে এই মুহূর্তে পেঁয়াজের দাম নাকি 40 টাকা। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, মানিকতলা বাজার এবং গড়িয়াহাট বাজার সর্বত্র আজকের দাম পেঁয়াজ কেজি প্রতি 70 টাকা। বাস্তব কি তাই বলছে? নাটকীয় পরিস্থিতি নাকি অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতি চলছে? আমি টাস্ক ফোর্স কি করছে? আমি বলছি, আমি বলছি, শুনুন বলতে দিন, এনেছেন বলতে দেবেন। গতকাল পেঁয়াজ ঢুকেছে 40 টাকা কেজি দরে, কোলে মার্কেটে ঢুকেছে। ওই পেঁয়াজটা বাজারে আসতে একদিন সময় লাগবে, একদিন। আর তাছাড়া পুরনো দামে যারা পেঁয়াজ তুলেছে 70 টাকা করে যারা এনে রেখেছে, তারা বেশি দামে বেচছে। সেটা আজকে বাজারে গিয়ে আমরা বলে এসেছি। আমি বলছি 2 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে পেঁয়াজের দাম অনেকটাই পড়ে যাবে এবং শাকসবজির দামও পড়ে যাবে। আপনার ফুলকপিগুলো আমরা দেখেছি 25-30 টাকা। আর একটা কথা বলছি, যে শাকসবজি, শুনুন, শাকসবজির যে এটা গ্রেডেশন, আমাদের এখানে 3টে গ্রেডেশন আছে, তাতে বাজারও 3 রকম আছে। আপনি কাকুরগাছি ভিআইপি মার্কেট, তারপর লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, যদুও বাজারে দাম গ্রেডেশন আমাদের দরকার নেই। আপনি বলুন এই মুহূর্তে টাস্ক ফোর্সের ভূমিকা কি? আপনি তার সদস্য, কি করছে তারা? না, টাস্ক ফোর্সের আপনি কি মনে করেন? না, আপনি কি মনে করেন যে শাকসবজি একেবারে 15-20 টাকা হয়ে যাবে, চাষিরা খেতে পাবে? আর সারের দাম কত আপনি এগুলো ভাবুন। সোনার দাম কত ছিল বাজারে আসছে? আমি যখন বাজার থেকে কিনছি, আমার কথা ছেড়ে দিন, সাধারণ মানুষ 40 টাকা দায় নেবেন না আপনি? জিনিসটা বুঝুন। আরে শুনুন, চাষিরা এরপরে আপনারা যেটা বলছেন, তাদের চাষিদের খাবার জুটবে না, কারণ সুইসাইড করতে হবে। ওইভাবে আমরা কেন বলতে যাব? বাজারে টাকার দায়িত্ব কে নেবে? টাস্ক ফোর্স দেখবে না? আরেকটা কথা বলছি, শুনুন, ফোরে বলে কিছু হয় না। ফোরে বলে গ্রিন ভেজিটেবল স্টোর করা যায় না। ফোরে বলে কিছু হয় না, আগেরবারও আমি তোমায় বলছিলাম না, ওই তোমার 5টা শোর মধ্যে তো একটাতে আমি ছিলাম, এবং তখনও আমি বলেছিলাম ডাইরেক্টলি যে প্লিজ তোলা বন্ধ করুন, এরা অত্যন্ত গরিব মানুষ। ভাস্কর প্লিজ, আমি 1 সেকেন্ড, এটার মধ্যে প্লিজ কথা বলো না। আমি বলছি যে তোলা বন্ধ করতে হবে। এবং তোমার যে প্রশ্নটা, যে টাস্ক ফোর্স কি করছে, টাস্ক ফোর্সের প্রথম কাজ হওয়া উচিত, রবীন্দ্রনাথ বাবু আমাকে আগেরবার বলেছিলেন, এবারও নিশ্চয়ই তাই বলবেন, যে ওনারা ঘুরে ঘুরে দেখে কোথায় কে তোলা তুলছে, সেইটা নাকি বন্ধ করে। তার মানে তোলা হচ্ছে। আর ডেফিনেটলি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে
যার জন্য টাস্ক ফোর্সও অন দ্য ব্যাক ফুট, কেউ কিচ্ছু করবে না যতক্ষণ না এই সরকারকে চেঞ্জ করা হচ্ছে। একদম আমূল থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ বাবু বলে কিছু হয় না, দাম এমনি এমনি বেড়ে যাচ্ছে। দেখুন আজকে যেটা রবীন্দ্রনাথ বাবু বলছেন সেই কথাটা, যে এখন সারের দাম এবং বিভিন্ন রকমের ট্রান্সপোর্টেশন কস্টে আপনি এক্সপেক্ট করতে পারেন যে 5 টাকা 10 টাকা হবে। যেটা বলতে চাইছেন মিডলম্যান কোথায়? এখানে ভাঙড় বাজার থেকে, ভাঙড় থেকে যে সবজিগুলো কলকাতায় আসে সেখানে কোনো মিডলম্যান নেই, ডাইরেক্ট চাষিরা নিয়ে আসেন এবং এখান থেকে এনে বিক্রি করেন। আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বারবার যে কথাটা বলছি, ভারতবর্ষের মধ্যে কলকাতাতে সবথেকে কম দাম সবজিতে কর্মীদের পয়সা না দিলে বসতে পারে না, এটাই তো তোলাবাজি। ভাস্করদা, আমি বুঝতে পারছি না, আপনি একাধারে স্বীকার করছেন যে বাজারের পরিস্থিতি অন্যদের চিন্তা, আর একাধারে বলছেন যে মধ্যখানে কাকে দেয়া হবে, ভাঙড় থেকে নিয়ে এসে কলকাতায় বিক্রি। আপনি স্ববিরোধিতা করছেন না ভাস্করদা? ফ্যাক্টরিগুলো বন্ধ, প্রমোটিং হচ্ছে, আর বলবেন না বাংলাটাকে শেষ করে দিয়েছে। ফোড়ে বলে কিছু হয় না, ফোড়ে বলে কিছু এখানে বাংলায় 2 থেকে 3 দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে, রবীন্দ্রনাথ বাবুর দাবি। দীপুদি, তার মানে রবীন্দ্রনাথ বাবু মনে করছেন এই 2-3 দিনে যা টাকা তোলার, লুট করা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীর লোকেরা তুলে নেবে, তারপর সাধারণ মানুষের জন্য দাম কমিয়ে উনি বলবেন যে আমি বাজারে গিয়েছিলাম, আমাদের জন্য দাম কমেছে। আসলে বাজার দাম, জিনিসপত্রের দাম এই পর্যায়ে সাধারণ মানুষ খেতে পারছে না, এটা স্বীকার করতে কোথায় অসুবিধা রবীন্দ্রনাথ বাবুদের? কেন এত জয়গান গাইছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষ খেতে পারছে না? গরিব মানুষের সরকার বলছে, গরিব বলে কিছু নেই বলে বলছেন রবীন্দ্রনাথ বাবু। গরিব দেখাচ্ছে, গরিব বড় লোক করে রাজ্যটা তো শেষ করে দিয়ে গেছে। তারা কমিটি মেম্বার সহ বড় বড় কথা আছে, জনগণের টাকা, তারা যে গাড়িতে করে ঘুরে বেড়ান সেই গাড়ির টাকা হচ্ছে জনগণের টাকা। কি করেছেন রাজ্যটাকে? 1 নম্বরে ছিল, 1 নম্বরে এখন 17 নম্বরে ভারতবর্ষে। আপনারা করেছেন, আপনাদের দল করেছে এই রাজ্যটাকে শেষ করে দিয়ে। সলিউশন কি? রবীন্দ্রনাথ বাবু, রাস্তাটা কি করে দাম কমবে? দেখুন আমাদের বললে কেউ শুনতে পাবে না। ভাস্করদা, শতরূপা, দীপুদি, প্লিজ প্লিজ একটু সহযোগিতা। রবীন্দ্রনাথ বাবু, রাস্তাটা কি দাম নিয়ন্ত্রণে আনা? রবীন্দ্রনাথ বাবু করে না, রাস্তা এটাই যেটা আমরা করছি। আমরা যে গ্রাম থেকে, আপনি জানেন এই যে সুফল বাংলা, প্রায় 700-র ওপরে স্টল, আগে তো এই কনসেপ্টটাই ছিল না। এটা তো মমতা দি চালু করেছে প্যারালাল, যাতে কেউ অত্যাধিক দাম না নিতে পারে, তার জন্য বাজারে বাজারে এইগুলো খোলার ফলে বাজার অনেকটা নিয়ন্ত্রিত। আপনি জানেন ভারতবর্ষের অন্য স্টেটের তুলনায় এখানে এখনো কম, মানে বসে বসে টিভি চ্যানেলে বসে রাস্তা কি বলে মনে হয়? তুমি অবশ্য শুরুতেই বলেছো কেন্দ্রকে নাকি ঢুকতে দেওয়া হয় না, তোমরা কি বলবে? বিজেপির তরফ থেকে কি বলবে? আমরা তো একই কথা বলছি। আজকে পেঁয়াজের দাম বেড়ে গেছিল বলে বাজপেয়ী সরকার পড়ে গেছিল, কিন্তু এই সরকার খুব শিগগিরই পড়বে এই বাজারের দামের জন্য। যতক্ষণ না বাজারের দাম নিয়ন্ত্রণ করছে, যে বড় বড় কথা বলে এই পার্টি পাওয়ারে এসেছিল, মা মাটি মানুষ, মা ধর্ষিতা, মাকে মেরে শেষ করে দিচ্ছে, মাটির ফসলকে শেষ করে দিচ্ছে, মানুষের জন্য চিন্তা করে না। মানুষ কি খাবে, কোথায় সম্মান, বেসিক সিকিউরিটি নেই, তারা আবার বড় বড় কথা বলে। আচ্ছা দেখুন, যে কথাটা বলছি, আমাদের কলকাতায় দক্ষিণ 24 পরগনা থেকে যে সবজিগুলো আসে, এই যে সুফল বাংলা প্রজেক্ট, সেখানে সরাসরি চাষিরা এনে বিক্রি করেন, কোনো মিডলম্যান নেই। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে যে মান্ডি করা হয়েছে শস্য, সেখানে চাষিরা জমা করেন, বিক্রি হয়,
মিডলম্যানের ভূমিকা নেই এবং দাম নিয়ন্ত্রিত এবং ভারতবর্ষের মধ্যে সবথেকে কম দামে সবজি পাওয়া যায় যে রাজ্য, সেই রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। কলকাতার মতো মেট্রোপলিটন সিটিতে যে দামে সবজি পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। মিলে যাচ্ছে বারবার। সুফল বাংলা আজকে এখানে সকলেই উপকৃত হচ্ছে। দীপুদি ওয়ে আউট কি, রাস্তাটা কি? শতরূপা প্লিজ প্লিজ একটু সঙ্গে থাকুন। রাস্তা হচ্ছে যে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়াতে কৃষকরা যে দামে ফসল বিক্রি করছে তাতে মিডলম্যান ফোরন মাঝখানে যে ফোরনদাররা আছে তাদের মিডলম্যান নেই। সুফল বাংলায় কি মিডলম্যান আছে? সুফল বাংলায় কি মিডলম্যান আছে? কোন মিডলম্যান আবার কি? আরে চাষিরা ডাইরেক্টলি বিক্রি করে, কোন মিডলম্যান নেই। তারা লুট করতে পারবে না। আপনি কিছুই জানেন না, যাদেরকে মিডলম্যান বলছেন না ওরা ব্যবসাদার। নিয়ে আসবে কে মালটা গ্রাম থেকে? খালি বক 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 করছে এখানে টিভিতে। ব্যক্তিগত আক্রমণ নয় রবীন্দ্রনাথ বাবু, আপনি খুব সিনিয়র মানুষ। রবীন্দ্রনাথ বাবু আপনি এই বিষয়ে বাদ দিয়ে আমরা একেবারে সাবজেক্ট জানিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গে কথা বলুন। আপনি বলছেন যে নাটকীয় ভাবে প্রশ্ন করা। শেষ প্রশ্ন আমার আপনার কাছে, নাটককে দূরে সরিয়ে বাস্তবের মাটিতে বলুন, টাস্ক ফোর্সের সদস্য হিসেবে আপনি দায় নিয়ে বলছেন দাম নিয়ন্ত্রণে আসবে, হ্যাঁ না বলুন রবীন্দ্রনাথ বাবু। কথা বলছে, হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি দাম কমবে, আগামী দিনে অনেক কমবে, পেঁয়াজের দাম অনেক কমবে, 30-40 টাকার মধ্যে এসে যাবে। আপনি দেখুন এই এক সপ্তাহের মধ্যে দেখুন, কিছু জানে না। শতরূপা সন্তুষ্ট, এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। 2-3 দিন ছিল, বিষয়টা এক সপ্তাহ গেল। কি করে আশ্বাসটা আমি বিশ্বাস করব? তোমার সঙ্গে আমি রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে আগেও শো করে গেছি, তখন উনি এই বড় বড় কথা বলেছিলেন এবং আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। তো কি করে আমি আমার কথা ছেড়ে দিলাম? ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে কি আলোচনায় থাকবো? দীপুদি নিয়ন্ত্রণে আসবে অতি দ্রুত, রবীন্দ্রনাথ বাবু আশ্বস্ত করছেন। এক লাইনে আশ্বস্ত হলেন। দেখুন ভাস্করদা আশ্বস্ত, তাই কি? এবং তিনি যেটা বলেছেন সেটা এবং বারবার ধরে এই কথা সাধারণ মানুষ এখানে শাকসবজি যে দামে পেয়ে থাকেন এবং সুফল বাংলার ফলে আরো সঠিক দামে কিনারা এখানে জিনিস পাচ্ছেন। বাজারে সরকার দায়িত্ব নিয়ে বিল নিয়ে আপনাকে বলছি অপেক্ষা করতে হবে সেই কয়েকটা দিনের জন্য, যা রবীন্দ্রনাথ বাবু নাটকীয় ভাবে না হয়ে বাস্তবের সঙ্গে বলছেন যে হ্যাঁ অতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। প্রথমে 2-3 দিন বললেও পরে অবশ্য এক সপ্তাহ নেমেছেন, তার জন্য অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষ মধ্যবিত্তের পকেটে যে টান পড়ছে, যে ছ্যাঁকা লাগছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কবে কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তার জন্য আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জনগণ মনে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণ মন এ পর্যন্তই। নিচে ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন 1 ঘন্টায় সারাদিন শুভদীপ এবং পায়েলের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।